পর বড় ম্যাচে মিশর, তিউনিসিয়া, মোরক্কো জাতীয় দলের সাবেক প্লেয়ার নিয়ে কুয়েত এফসির বিপক্ষে মাঠে নেমেছিল আনিসুর রহমান জিকো। এএফসি আসরের প্রথম এবং দ্বিতীয় ম্যাচেই কুয়েত এফসির চেয়ে অপেক্ষাকৃত দুর্বল আল শিব এবং আল আনসারের বিপক্ষে তপুদের ডিফেন্স লাইন নিয়ে মাঠে নেমেছিলেন গোলকিপার শ্রাবণ, কিন্তু তবুও সেখানে শ্রাবণ ভুল হজম করে ২ ম্যাচে মাঠ ছাড়েন। আজ ছিল বসুন্ধরা গুরুত্বহীন নিয়ম রক্ষার ম্যাচ, তবে কুয়েত এফসির ছিল ড্রাই ম্যাচ, তাই শুরু থেকে তানভীর টনি সাদদের চেপে ধরেছিল কুয়েত এফসি। ম্যাচের শুরুর মিনিটেই সাদের প্রান্ত থেকে সাদকে বিট করে বুকা বানিয়ে ডান প্রান্ত থেকে ক্রস আসলে তাজকে টপকে হেড করে দলকে এগিয়ে নেয় কুয়েত এফসির একজন স্ট্রাইকার। তাজ হেড করার চেষ্টা করেনি, এটা অবাক হওয়ার মতোই ব্যাপার ছিল। এখানে জিকর করা কিছু ছিল না চেয়ে দেখা ছাড়া, তবে তিনি কিছুটা সামনে না গেলেও পারতেন, এটাই তার ভুল ছিল। দ্বিতীয় গোলটা হজম করে জুনিয়র সুহেল রানার ভুল পাস থেকে। জুনিয়র সুহেল রানা যদি ভুল পাসটা না দিতেন তাহলে হয়তো এটা একটা আসতো না। সাথে এনামুল টনি মার করতে পারেনি প্রতিপক্ষ প্লেয়ারকে, যার ফলে জোরালো শটে গোল হজম করে কিংস। মূলত তপুবিহীন ডিফেন্সের ভুলের কারণে দুইটা গোলই হজম করতে হয় কিংসকে। এবার আসি জিকোর পারফরমেন্সের কথায়। পুরো ম্যাচে সেভাবে সেভ করতে হয়নি জিকোকে, অন টার্গেটের চেয়ে প্রতিপক্ষের অফ টার্গেট শট বেশি ছিল। তবে ম্যাচের ফার্স্ট হাফে জিকোর দুর্দান্ত ড্রাইভিং সেভ দিয়ে গোল আটকান। সেকেন্ড হাফে 1 ভার্সেস 1 সেভ দিয়ে নিশ্চিত গোলের হাত থেকে দলকে বাঁচান এবং ডিফেন্ডারদের ওভারলেপে প্রতিপক্ষের আক্রমণ আসার চেষ্টা করলে সেটা বল ডি বক্সের বাইরে এসে হেডের মাধ্যমে ক্লিয়ার করেন এবং একটা সাইডিং ক্লিয়ারেন্স করেন। ২ বছর থেকে অনিয়মিত হওয়ার পর এমন বড় ম্যাচে বড় প্রতিপক্ষের বিপক্ষে নার্ভ ধরে রাখা তার জন্য কঠিন হলেও আপাতত মনদের ভালো দিয়ে শেষ করলেন ম্যাচটা। তবে সমালোচকদের হিসাব মতে গোল খাইলে জিকোর দোষ, আর অন্য গোলকিপাররা গোল খাইলে তার দোষ হয় না কেন, এটাই বুঝতে পারছি না। ফুটবলপ্রেমী বন্ধুরা, আপনারা জানেন কোনো এক সময় জিকো এশিয়ার সেরা গোলরক্ষক ছিল। তার পারফরমেন্স দুর্দান্ত, ড্রাইভ সেভ এবং ফ্লাইং সেভ এবং প্রতিপক্ষের জোরালো আক্রমণগুলো তিনি লুফে দিয়ে তিনি সকলের মন জয় করেছিলেন। আর সেই আশায় আমরা এখনো বসে আছি, জিকো আবারও মাঠে নামবেন, আবারও সেরাটা দিবেন এবং দলকে বাঁচাবেন প্রতিপক্ষের অ্যাটাক থেকে। কিন্তু এই ম্যাচে জিকো মাঠে নামার পরেও 2টা গোল হজম করেছিল। এখানে এই 2টা গোল কেন হজম করেছে এবং কার ভুল হজম করেছে সেটা আমি ভালোভাবে ব্যাখ্যা দিয়েছি। যদি এই ব্যাখ্যা আপনার ভালো না লাগে তাহলে আপনার ব্যাখ্যা আপনি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তারপরেও আপনাদের মাথায় থাকা দরকার যে প্লেয়ারটা সুদীর্ঘ 2 বছর পরে মাঠে নেমেছে, ক্লাব কিংবা জাতীয় দলের 2 বছর তিনি খেলতে পারেননি। মাত্র কয়েকদিন অনুশীলন করে তিনি যখন 2 বছর পরে মাঠে নামলেন, তার কাছে এর চেয়ে আর ভালো কিছু আশা করা যায়। তিনি যথেষ্ট ভালো করেছেন, তিনি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছেন। জিকোর এই 2টা গোল হজম করার কারণে আমরা জিকোকে হেট করতে পারি না, জিকোকে ডিসলাইক করতে পারি না। কেননা গত 2টা ম্যাচগুলোতেও কিন্তু শ্রাবণ 6টা গোল হজম করেছে। তাই বলে কি আমরা শ্রাবণকে দল থেকে বাদ দেব, শ্রাবণকে ডিসলাইক করব? কখনোই না। ফুটবল খেলা জয় পরাজয়ের খেলা, এখানে জয় থাকবে, হার থাকবে। তারপরও আমাদেরকে দেখতে হবে প্লেয়াররা কোন দিক থেকে ভালো করছে, কোন দিক থেকে খারাপ করছে। সাদ শুধু ক্লাবের নয়, তিনি জাতীয় দলেও বারবারই ভুল করছেন। বাংলাদেশের ক্লাব কিংবা ডিফেন্স এতটাই দুর্বল যে যার ফলে দলগুলো শেষ মুহূর্তে ম্যাচে হেরে যায়, প্রতিপক্ষের অ্যাটাকগুলো সামলাতে পারে না। এক তো আমাদের নাম্বার 9 পজিশনের গোল মেশিনের সমস্যা, তাছাড়াও আমাদের সমস্যা রয়েছে ডিফেন্সে। এই জন্যই বাংলাদেশের ক্লাবগুলো কিংবা বাংলাদেশের মতো জাতীয় দল ভালো কিছু করতে পারছে না। এখানে জিকো, শ্রাবণ কিংবা মিতুল মার্মার দোষ দিয়ে লাভ নেই, তারা বরাবরই ভালো করে, তারা বরাবরই ভালো করার চেষ্টা করে। আশা করি ভারত ম্যাচে আনিসুর রহমান জিকোকে শুরুর একাদশে না রাখলেও নেপালের বিপক্ষে আনিসুর রহমান জিকোকে দেখতে চাই, কেননা আনিসুর রহমানকে যদি এভাবে জাতীয় দলে কিংবা ক্লাবে কিছু ম্যাচে সুযোগ দেওয়া হয়, তিনি তার যোগ্যতা আবারও প্রমাণ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।